বিরোধী দলের কাঁধে চেপে বসেছে বিতাড়িত স্বৈরাচারের ভূত। সরকারের জনমুখী কাজে বাধা দেওয়ার অপচেষ্টা, জনগণকে নিয়ে প্রতিহতের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের। থামছেই না মব সন্ত্রাস, বিচারহীনতার সংস্কৃতি ও উগ্রবাদের আশকারায় মাথাচাড়া বলছেন বিশ্লেষক। নিয়ন্ত্রণে আইনের কঠোর প্রয়োগের তাগিদ। হাম ও উপসর্গ নিয়ে আরও 9 শিশুর মৃত্যু, শনাক্ত 1000-এর বেশি। হাসপাতালে শয্যা না পেয়ে অসুস্থ সন্তান নিয়ে দিশেহারা অনেক অভিভাবক। জুনের মধ্যে দেয়া হবে হেলথ কার্ড। পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন এখন প্রতিদিনের চিত্র। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় মিলছে না কাঙ্ক্ষিত তেল। জ্বালানি সংকটে আয় অর্ধেকে নেমেছে রাইড শেয়ার চালকদের। এবং 2 দিন পর আবারও ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র বৈঠক। অবরোধে একটি জাহাজও হরমুজ অতিক্রম করেনি দাবি ওয়াশিংটনের। লেবানন ইসরায়েলের ইতিবাচক সংলাপ অনুষ্ঠিত। সকালের সময়ের সঙ্গে আছি আমি অর্জিতা শেহজেন। বিরোধী দলের কাঁধে বিতাড়িত স্বৈরাচারের ভূত চেপে বসেছে। সরকারের জনমুখী কাজে বাধা দেওয়ার অপচেষ্টা, জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাওলানা ভাসানীর কবর জিয়ারতের পর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুধী সমাবেশে তিনি বলেন, সই করা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। কৃষক কার্ড কার্যক্রম উদ্বোধন শেষে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। এ সময় দোয়া মোনাজাত করেন তিনি। পরে শহরের সন্তোষে শিক্ষার্থীদের অনুরোধে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই দেশের খেটে খাওয়া মানুষ। বক্তব্যে সরকারের জনমুখী কার্যক্রমের বিস্তারিত তুলে ধরে সরকার প্রধান বলেন, বিরোধী দলের উপর বিতাড়িত স্বৈরাচারের ভূত চেপে বসেছে। তারা সরকার ও দেশকে অস্থির করার পায়তারা করছে। স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের ভূত কিন্তু রয়ে গিয়েছে এই দেশে এখনো। আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারা স্বৈরাচারের ভূত কাদের উপরে আবার ধীরে ধীরে আসর করছে, কারা আবার দেশে অরাজকতা তৈরি করতে চাচ্ছে। জনসম্পৃক্ত যে সকল কর্মসূচি আছে, এই কর্মসূচিগুলো যাতে বাধাগ্রস্ত হতে না পারে। জুলাই সনদ দেরিতে সই করা দলগুলোকে নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী জানান, সরকার সই করা সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর। যারা নির্বাচনের পরে গিয়ে সই করলো, কিন্তু জুলাই আন্দোলনে যারা জুলাই সনদের জন্য তারা গলা ফাটায় ফেলে, তাদেরকে তো আমরা প্রশ্ন করতে পারি, এতই যদি তোমাদের দরদ হয় তো তোমরা প্রথমে কেন সই করলে না ভাই? অনুষ্ঠান করে যেই জুলাই সনদে সকল রাজনৈতিক দল সই করেছে, সেই জুলাই সনদ ইনশাআল্লাহ বিএনপি বাস্তবায়ন করবে। অরাজকতা তৈরি করে জামাত সহ বিরোধী দলের পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টার বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। যেখানে নির্বাচন, উপনির্বাচন হয়েছে, সেখানে মানুষ শান্তিতে আছে, সেখানে পরিস্থিতি ঠান্ডা। কিন্তু পরিস্থিতি গরম কোথায়? বায়তুল মোকাররমে। যেখানে ঘটনা ঘটলো সেখানে কোনো খবর নাই, পরিস্থিতি গরম হচ্ছে বায়তুল মোকাররমে। কারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে, নিশ্চয়ই সেটি আপনাদের অজানা নয়। দেশ ও গণতন্ত্রের স্বার্থে সবাইকে সরকারের পাশে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আজকে এই প্রতিজ্ঞা নিয়ে আহমেদ সালেহিন, সময় সংবাদ, টাঙ্গাইল। থামছেই না মব সংস্কৃতি। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর মব বন্ধে কঠোর অবস্থানের কথা জানালেও নিয়ন্ত্রণে আসেনি মব সন্ত্রাস। বিশ্লেষকরা মনে করেন, বিগত সময়ের মব অপরাধের বিচার না হওয়া, উগ্রবাদী আশকারা সহ নানা কারণে এখনও মাথাচাড়া দিচ্ছে সংঘবদ্ধ এই অপরাধ। সেক্ষেত্রে মব রুখতে আইনের প্রয়োগ, গুজব প্রতিরোধ, সামাজিক আন্দোলন ও নাগরিক সচেতনতার উপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা। ফারুক ভুঁইয়া, রবিনের রিপোর্ট। বাংলাদেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না। আমরা রিয়েক্ট করব খুব কঠোরভাবে। দেশে কোনো মব কালচার থাকবে না। রাজনৈতিক সরকারের ক্ষমতায়ন, মন্ত্রীদের প্রতিশ্রুতি, আইনসভায় দাঁড়িয়ে শক্ত ঘোষণার পর জনমনে আশা জেগেছিল অন্তর্বর্তী সরকারের সময় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া মব সংস্কৃতি থেকে হয়তো নিষ্কৃতি মিলবে এবার। কিন্তু বাস্তবতা যে এখনো ভিন্ন, তার বড় উদাহরণ কুষ্টিয়ায় সংঘবদ্ধভাবে মাজারে হামলা চালিয়ে পীর হত্যা, শাহবাগে মারধর সহ সাম্প্রতিক কিছু ঘটনা। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্যমতে চলতি বছরের প্রথম 3 মাসে গণপিটুনি ও মব সহিংসতার অন্তত ৮৮টি ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারান প্রায় অর্ধশত মানুষ, আহত হয়েছেন ৮০ জন, যার মধ্যে গত মাসে 25টি মব সহিংসতার ঘটনায় নিহত হন 13 জন।
ফলে প্রশ্ন উঠছে, আবারও কি মাথাচাড়া দিয়ে উঠছে মব সংস্কৃতি, কিংবা কেনই বা রাশ টানা যাচ্ছে না সংঘবদ্ধ এই অপরাধীর? সরকার কথা বললেও বাস্তবে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই যে পদক্ষেপের কারণে এটা একেবারেই বন্ধ হয়ে আসবে। আরেকটা জিনিসও সত্য, কিছু গোষ্ঠী আছে, ধর্মীয় গোষ্ঠী আছে, কিছু ছোট ছোট রাজনৈতিক গোষ্ঠী আছে, কিছু সমাজের দুষ্কৃতিকারী আছে, যারা এই মব সন্ত্রাসকে কাজে লাগিয়ে ব্যক্তিগত চাহিদাগুলি পূরণ করছে। অন্তর্বর্তীকালে সরকার থেকে এটা শুরু হয়েছে, তারা কোনো কঠোর ব্যবস্থা নিতে পারেনি। রাজনৈতিক উদ্দেশ্য থাকাটাও বিচিত্র নয়। এখানে উগ্রবাদটা কিছুটা মাথাচাড়া দিয়ে উঠেছে। আমরা লক্ষণ সমূহ দেখছি যে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টির একটা পায়তারাও চলছে। মানবাধিকার কর্মী ও অপরাধ বিশ্লেষকরা মনে করেন, মব সংস্কৃতি রুখতে প্রয়োজন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান আর অপরাধীদের বিচার নিশ্চিত করা। একই সঙ্গে কেবল সরকার নয়, নাগরিকদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। এখানে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। যে কোনো অ্যাডভান্স ইন্টেলিজেন্স সেটা একদম প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর নগর সব জায়গায় এই ইনফরমেশনগুলো পেতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী যারা সদস্য আছে আর জনপ্রতিনিধি আছে বিভিন্ন পর্যায়ে, সকলকে কোঅপারেট করতে হবে। মব যে পর্যায়ে এসছে, এই পর্যায়ে মবকে নিয়ন্ত্রণ করতে হলে, নির্মূল করতে হলে সরকারের পাশাপাশি জনগণকেও যুক্ত হতে হবে। একটা গোষ্ঠী কায়েমি স্বার্থ রক্ষার জন্য তারা কি করছে, সাধারণ মানুষকে উস্কায় দিচ্ছে। ফলে এই জায়গায় সতর্ক না হলে সাধারণ মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন অনুযায়ী গত বছর মব সহিংসতায় দেশে প্রাণ হারান 198 জন। এর আগের বছর 2024 সালে 128 জন নিহত হন মব সহিংসতায়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের বাসায় এনসিপি নেতা হাসনাত আবদুল্লার বৈঠক ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। মঙ্গলবার বিকেলে নগরীর কাটরুলির বাসা থেকে বের হয়ে ছাত্র জনতার তোপের মুখে পড়েন এনসিপির এমপি। গুঞ্জন আছে, আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থী হয়ে মেয়র পদে লড়তে পারেন এম মনজুর আলম। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের বাসায় এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তাদের বৈঠক হচ্ছে এমন খবরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয় উত্তেজনা। মঙ্গলবার দুপুরে নগরীর কাটরলি এলাকায় মনজুর আলমের বাসভবনের সামনে অবস্থান নেয় ছাত্র জনতা, দেন নানা স্লোগান। তাদের তোপের মুখে পড়েন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ আসার কথা এসে প্রোগ্রাম করে চলে গেছে, এবং কি একটা নিউজ, এটা কোনো রাজনৈতিক সাক্ষাৎকার না, এমনি প্রাইভেট সাক্ষাৎকার এই ধরনের আমাকে কথা বললো। এর একটু পরে আমাকে আবার উনি নিজ থেকে ফোন দিয়ে আবার মানে বিষয়টা শিওর থেকে আবার ইনশিওর করতেছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে বিকেলে নিজ গাড়িতে মনজুর আলমের বাসা ত্যাগ করেন হাসনাত আবদুল্লাহ। দিন শেষে আমাদের অনেক মতপার্থক্য থাকবে রাজনীতিতে, এটা রাজনৈতিক গণতন্ত্রের সৌন্দর্য। আবার একই সাথে সাথে আমাদের এই বেসিক রাজনৈতিক মতপার্থক্যের বাইরে গিয়েও আমাদের একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকবে। আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে এনসিপির প্রার্থী হয়ে মেয়র পদে মনজুর আলম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এমন গুঞ্জন রয়েছে রাজনৈতিক অঙ্গনে। এর আগে গত রমজানে চট্টগ্রামে এনসিপির ইফতার মাহফিলে এম মনজুর আলমের ছবি সম্বলিত পানির বোতল নিয়ে গুঞ্জন তৈরি হয়েছিল চট্টগ্রামে। এম মনজুর আলম 2010 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে মেয়র নির্বাচিত হন। সময় সংবাদ, চট্টগ্রাম। কমছে না হামের প্রকোপ। হাম ও উপসর্গ নিয়ে একদিনে আরও 9 শিশুর মৃত্যু হয়েছে, শনাক্ত 1000-এর বেশি। রোগীর সংখ্যা বাড়ায় বিভিন্ন হাসপাতালে ঘুরেও বেড না পেয়ে অসুস্থ সন্তানকে নিয়ে দিকবিদিক ছুটছেন অভিভাবকরা। সপ্তাহখানেক হামের সঙ্গে লড়াই করে কেবল উঠে বসতে শুরু করেছে 14 মাসের রাইয়ান। তবে চোখে মুখে এখনও ক্লান্তির ছাপ, ফুসকুড়ি শুকিয়ে দাগ হয়ে আছে সারা শরীরে। সন্তানের জ্বর আর নানা উপসর্গে যেন উৎকণ্ঠা কাটছে না রাইয়ানের মায়ের। প্রথমে জ্বর আসছিল, জ্বরের পর দেখি ছোট ছোট জানি কি হয়েছে, পটুয়াখালী হাসপাতালে ভর্তি রাখছে কতদিন, তারপরে আর নয় না এই যে ভর্তি করলাম। রোগীর সংখ্যা বাড়তে থাকায় মহাখালী ডিএনসিসি হাসপাতালের শিশু ওয়ার্ডে এখন তিল ধারণের ঠাঁই নেই। সম্প্রসারণ করা হয়েছে ওয়ার্ডটি। বিভিন্ন হাসপাতালে ঘুরেও বেড না পেয়ে অনেকেই অসুস্থ সন্তানকে নিয়ে ছুটতে হয়েছে দিক বেদিক। 8টা হসপিটালে গেছে, কোনো হসপিটালে সিট নাই। মহাখালী ওখানে ভর্তি রাখে না হাম দেখে। তো বড় হসপিটালের মধ্যে প্রায় 150+ শিশু আছে,
ডাক্তার দেখেন কয়জন আছে? মাত্র 2 জন। চিকিৎসায় সুস্থের সংখ্যা বেশি হলেও হাসপাতালের বেডে সন্তানকে নিয়ে এখনও চরম উৎকণ্ঠায় অভিভাবকরা। ঠান্ডা, জ্বর, কাশি, পাতলা পায়খানা, হাম উঠছে। অনেক রোগী ছেড়ে দিচ্ছিল হাম দেখা দিলেই, বলতেছিল এখানে এর ভালো চিকিৎসা নেই। চিকিৎসকরা বলছেন ফুসকুড়ি বা হামের উপসর্গ দেখা দিলে অপেক্ষা নয়, সচেতন হতে হবে, জ্বর হওয়ার সঙ্গে সঙ্গেই নিতে হবে চিকিৎসকের পরামর্শ। মা বাবারা বা অভিভাবকরা যে কোনো বাচ্চাদের ঠান্ডা, জ্বর, কাশি এগুলোতে অবশ্যই কনসার্ন হবেন এবং খেয়াল করবেন কোনো র্যাশ আসে কিনা এবং চেষ্টা করবেন এই বাচ্চাগুলোকে একটু আইসোলেটেড রাখতে। গত 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 9 শিশুর, আক্রান্ত হয়েছে 1105 জন। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। জুনের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। নরসিংদীতে নববর্ষের অনুষ্ঠানে তিনি আরও জানান, স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়নে বাজেটে বরাদ্দ বাড়ানো হবে। ফার্মার্স কার্ড দেওয়া শুরু হয়েছে, জুন মাসের ভিতরে আমরা হেলথ কার্ডও দিব ইনশাল্লাহ। আমরা তো অনেক প্রত্যাশা জাতীয় 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মাফ করেছি, আরও সুযোগ সুবিধা আমরা বৃদ্ধি করব। আমরা দুস্থদের জন্য টাকা বরাদ্দ করতেছি, টিআর কাবিকার কাজ শুরু করতেছি, প্রত্যেকটা সাইডে নদী খননের স্কিম নিচ্ছি, খাল খননের স্কিম নিচ্ছি। সামগ্রিকভাবে স্বাস্থ্য খাতে একটা ব্যাপক উন্নয়নের জন্য আমরা আগামী অর্থ বছরে বাজেটও বৃদ্ধি করব ইনশাল্লাহ। কাজকর্মের গতিও আমাদের বেড়ে যাবে। নওগাঁয় দিনে গরম, রাতে অনুভূত হচ্ছে ঠান্ডা। আবহাওয়ার তারতম্যে বেড়েছে জ্বর, সর্দি, ডায়রিয়া ও নিউমোনিয়া রোগের প্রকোপ। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সদর হাসপাতালে আছেন রিপোর্টার এম আর রকি, যাচ্ছি তার কাছে। স্থানীয় আবহাওয়া অফিস বলছে চলতি সপ্তাহে অন্তত 4 ডিগ্রি তাপমাত্রা এই জনপদে বেড়েছে এবং বাড়তি তাপমাত্রার যে প্রভাব, সেই প্রভাবটি কিন্তু জনজীবনে বড় ধরনের ছন্দপতন এনেছে। এবং আমরা দেখছিলাম সকাল 10টার পর থেকেই তাপমাত্রা হু হু করে বাড়ছে, ভ্যাপসা গরম, তীব্র রোদ এবং এই যে গরমের উষ্ণতা কিন্তু স্বাভাবিকভাবে যারা শিশুদের উপর বেশি পড়ছে। শিশুরা রাতে আবার কিন্তু তাপমাত্রা দ্রুত নেমে যাওয়ার কারণে এক ধরনের এই যে ছন্দপতন আবহাওয়ার জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়া এই প্রকোপটা বেশি হচ্ছে এবং হাসপাতালগুলোতে একেবারে কিন্তু ঢল নামছে। আমরা হাসপাতালে রয়েছি, নওগাঁ সদর হাসপাতাল, এখানে ধারণ ক্ষমতার অন্তত 5 গুণ বেশি রোগী রয়েছে। অনেকেই জায়গা পাচ্ছে না বেডে, তাদেরকে এরকম চিকিৎসা সেবা নিতে হচ্ছে। স্বাস্থ্য বিভাগ বলছে যেহেতু আবহাওয়ার একদিকে ছন্দপতন এবং এই ছন্দপতন আবহাওয়ার সঙ্গে পূর্বে থেকে এক ধরনের বাড়তি চাপ রয়েছে, হাম উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে রোগীরা আসছেন এবং এই বাড়তি রোগীর চাপে কিন্তু তারা অনেকটাই হিমশিম খাওয়ার কথাই বলছেন এবং এক্ষেত্রে আসলে সচেতনতাটাকে গুরুত্ব দিচ্ছেন, যেহেতু আবহাওয়ার এই ছন্দপতন বৈরী আবহাওয়াকে আসলে দায়ী করা হচ্ছে এবং এই ক্ষেত্রে দিনে যে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে, শিশুদেরকে সেই গরম থেকে যেন বাড়তি সুরক্ষা নেওয়া হয়। রাতে আবার তাপমাত্রা কিন্তু অনেকটা নিচে নেমে যাওয়ার কারণে শীতল একটা উষ্ণতা ছড়াচ্ছে এবং এই উষ্ণতার প্রভাবেই অনেকে আক্রান্ত হচ্ছেন এবং এই তাপমাত্রার যে ছন্দপতন বড় ব্যবধান, এই ব্যবধানের জন্য স্থানীয় হাসপাতালগুলোতে কিন্তু পর্যাপ্ত রোগী শ্বাসকষ্ট, ডায়রিয়া, জ্বরের আক্রান্ত হচ্ছেন এবং এই বিষয়গুলোকে আসলে স্বাস্থ্য বিভাগ বলছে যে তাদের দিক থেকে একদিকে এই সচেতনতা, মায়েদের তরল খাবার, বাসি খাবার পরিহার করা এবং শিশুরা যেন ঘেমে না যায়, এই বিষয়গুলো কিন্তু স্বাস্থ্য বিভাগ বা চিকিৎসকদের দিক থেকে তারা বার্তা হিসেবে জানান দিচ্ছেন। তবে আরেকদিকে বার্তিকা হিসাবে কাজ করছে অনেকেই এই হাম উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে আসছেন। জেলায় 294 জন হাম উপসর্গ রোগীর একটা শনাক্ত করেছিলেন এবং এই 294 জনের মধ্যে কিন্তু 37 জন হাম রোগী শনাক্ত করা হয়েছে এবং বাকি যে রোগীগুলো রয়েছে এদেরকে কিন্তু বিভিন্ন আইসোলেশনে নেওয়া হয়েছে। সব মিলিয়ে হঠাৎ এই বৈরী তাপমাত্রা জনজীবনে বড় ধরনের একটা প্রভাব ফেলেছে। এই ছিল সার্বিক নওগাঁ সদর হাসপাতালে রোগ বালাইয়ের খবর আমার কাছে। যুক্ত ছিলাম নওগাঁয়। জ্বালানি সংকটে আয় অর্ধেকে নেমেছে রাজধানীর রাইড শেয়ার চালকদের। তাদের দাবি, পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায়ও মিলছে না তেল। তবে পাম্প মালিকদের দাবি, তেল নিয়ে বাড়তি দামে বাইরে বিক্রি করছেন অনেক রাইড চালক। পাম্প মালিক আর রাইড শেয়ার চালকদের পাল্টাপাল্টে অভিযোগের মধ্যে বাড়তি ভাড়া মিটিয়ে ক্লান্ত যাত্রীরা। নাইম হাসানের রিপোর্ট। একজন না একজন যে কোনো ভাবে ধরা খাইছে, খায়া তারপরে এই লাইনে নামছে। ইচ্ছা করে কেউ কাজ করে না। রাত চেয়ার করতে করতে রোদ্রে কালো হয়ে গেছে।
সকাল গড়িয়ে দুপুর পাম্প থেকে তেল নিতে অপেক্ষা শেষ হয় না রাইড শেয়ার চালক মহিদুলের। করোনা মহামারীতে ব্যবসা হারিয়ে স্ত্রী ও 3 সন্তানের সংসার চলত এই মোটর সাইকেলে, কিন্তু সাম্প্রতিক জ্বালানি সরবরাহে অচলাবস্থা জীবনের নতুন বাঁকে ফেলেছে তাকে। কোনো রকম আর কি ওই খরচ মরচ বাদ দিয়া, কোনো সময় 500 টাকা, কোনো সময় 700 টাকা, এই আর কি খরচ মরচ বাদ দিয়া, এই তেমন তো হয় না। জ্বালানি সংকটে বাকি রাইড শেয়ার চালকদের গল্পটাও মহিদুলের মতোই। আয় কমেছে অর্ধেক, বাড়তি আয়ের আশায় অ্যাপস ছেড়ে খেপে মারছেন ভাড়া। অনেকেই ভাবছেন পেশা বদলের। আগে মারছি আপনার 2025 আর এখন 1000-1200 এর বেশি মারা যায় না। 500 টাকা নিতে যা 4 ঘন্টা 5 ঘন্টা সময় চলে যায়, যার কারণে সারাদিনে ভাড়া মারা হয় না। সারাদিনে সর্বোচ্চ 500 টাকা ভাড়া মারলে ওটা দিয়ে তো আর সংসার চলে না। রোদ্রের ভিতরে দাঁড়ায় থাকতো, শরীর তো এমনি ক্লান্ত জায়গা, তারপরে গাড়ি চালাতে তার মন চায় না। মিলিয়ে আমার হলো 5 জন, তো 5 জন তো আমার এটি দিয়ে চলতেছে, এটা তো ছাড়া তার আমার উপায় নাই। তবে পাম্প মালিকরা বলছেন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল নিয়ে বাড়তি দামে বিক্রি করছেন কিছু অসাধু রাইড শেয়ার চালক। যে কাস্টমার আমাদের তেল নিত দৈনিক 300 টাকা 500 টাকার, ওই কাস্টমাররা আমার তেল দিতে এখন পার ডে 2-2.5 হাজার টাকার। তারা এই তেল নিয়ে মানে বোতলজাত করে। আগে যার 14 লিটার 15 লিটার লাগতো, উনি এখন হয়তো বাড়িয়ে 30 লিটার নিচ্ছেন। 1 টাকারই তেল নেওয়ার পরে আবার ওই লাইনে গিয়া আধা ঘন্টা দাঁড়ায় 1 ঘন্টা দাঁড়ায় আবার তেল নিচ্ছে। পাম্প মালিক আর রাইড শেয়ার চালকদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে বাড়তি ভাড়া মিটিয়ে ক্লান্ত যাত্রীরা। উবার যারা পরিচালনা করে প্লাস যারা মনে করেন কন্টাকে গাড়ি চালায়, তারা ম্যাক্সিমামই তেল ডাবল নিচ্ছে, ডাবল নিয়ে এরা তেল বাইরে খোলা বাজারে বিক্রি করতেছে। কম্পারেটিভলি আগের চাইতে কিছুটা অ্যাপসও বেশি যাচ্ছে, আর এমনিতে রেগুলার বেসিস যেটা ওটা তো একটু কিছুটা ইম্প্যাক্ট পড়েছে। আগে যেটা 200 টাকা ছিল এখন 250 টাকা নিচ্ছে। আপডাউন আমার কাছে 500 টাকা নিচ্ছে, যেটা আমি আগে 400 টাকা 380 টাকা এরকম আপডাউন করতাম। কয়েক হাজার কিলোমিটার দূরের 3টি দেশের যুদ্ধের আগুনে পুড়ছে আমদানিকৃত জ্বালানি নির্ভর রাষ্ট্র বাংলাদেশ। একদিকে জ্বালানি সংকট যেমন রাইড শেয়ার চালকদের পেটে লাথি মেরেছে, অন্যদিকে সাধারণ যাত্রীদের পকেট থেকে অতিরিক্ত ভাড়া কাটছে। অচিরেই এই যুদ্ধ বন্ধ না হলে জ্বালানি সংকটের আগুনে পুড়তে হবে বাংলাদেশ সহ গোটা বিশ্বের সাধারণ মানুষকে। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। জ্বালানির অভাবে বন্ধ পাবনার যমুনা নদী পাড়ের স্পিডবোট ঘাট, চলছে না দ্রুত গতির নৌযান। এতে বেকার দিন কাটাচ্ছেন বোট চালক ও শ্রমিকরা। প্রতিদিন জ্বালানি হিসেবে পেট্রোলের প্রয়োজন হয় অন্তত 1000 লিটার, কিন্তু বর্তমানে সরবরাহ প্রায় শূন্য। দ্রুত সংকট নিরসনের দাবি সংশ্লিষ্টদের। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। যাত্রীর অপেক্ষায় নয়, নদী পারে বাঁধা স্পিড বোটগুলো জ্বালানির অভাবে চলছে না। এক সময় যেখানে ছিল চালক ও যাত্রীদের হাঁকডাক, সেখানে এখন শুধুই নিস্তবতা। এটি পাবনার কাজিরহাট এলাকায় যমুনা নদী পাড়ের স্পিডবোট ঘাটের চিত্র। পাবনা ঢাকা যাতায়াতের সহজ পথ কাজিরহাট আরিচা নৌপথ, যেখানে 15 থেকে 20 মিনিটের মধ্যেই যমুনা নদী পাড়ি দিয়ে 3.5 ঘন্টায় পাবনা থেকে রাজধানী ঢাকায় যাতায়াত করা যায়। কিন্তু জ্বালানি তেলের সংকটের কারণে ঘাটে নোঙর করে আছে অধিকাংশ দ্রুতগতির নৌযান। কর্মহীন হয়ে পড়েছেন এ পেশার সঙ্গে সংশ্লিষ্টরা। টিকিট নিয়েছি, কিন্তু এখন কখন বোট ছাড়বে সবকিছু অনিশ্চয়তার মধ্যে ভুগতেছি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, স্পিড বোট পাওয়া যায় না, স্পিড বোট সময় মতো ছাড়ে না। এদেরকে জিজ্ঞেস করলে আসলে তেল সংকটের কথা বলে। কাউন্টারের থেকে বললো যে টিকিট নাই, তেল নাই, নাকি বন্ধ করে দিয়েছে। এখন বাচ্চাকে নিয়ে যাব ঢাকা, বাচ্চাকে ডক্টর দেখাইতে হবে। তেল মেনে বোট নিয়ে যাইতে পারি না। আগে মারতাম 3 টিপ 4 টিপ, এখন 1 টিপই মারতে পারি না। পাম্প মালিকরা আমাদের কোনো রকমও হেল্প করে না। স্যার 3 দিন 4 দিন পর পর আসে তেল দেয়, আমরা ওই তেলেই 3-4 দিন চালাই। ইতিমধ্যে প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ইউএনও। বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন জেলা প্রশাসক। যে পরিমাণ তেল তারা বরাদ্দ পায়, তাদের এটা সংকটের কারণে সব তেল সরবরাহ করতে তাদের সমস্যার সম্মুখীন হয়। বরাদ্দর পরিমাণ বৃদ্ধি করলে এই সমস্যার সংকট হয়তো কেটে যাবে। আমরা চিঠি পাঠানোর ব্যবস্থা করছি। ঘাটের অর্ধশতাধিক স্পিডবোটে প্রতিদিন জ্বালানি হিসাবে পেট্রোলের প্রয়োজন হয় অন্তত 1000 লিটার। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। সকালের সময় আরও থাকছে। গবাদি পশুর পরিচর্যায় বাড়তি খরচ, লোকসানের শঙ্কায় নাটোরের খামারিরা। কোরবানির ঈদে এবারও ভারত থেকে গরু আসার সম্ভাবনা নেই, ভালো দাম পাওয়ার আশা প্রাণী সম্পদের।
কাকি মাফ করে দিয়েন। গভীর রাতে ঘরে ঢুকে এ কথা বলেই মা ও 3 সন্তানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে বাড়ির ঠিকাদার। নিহত হন কলেজ ছাত্রী দিয়া। গুরুতর আহত তার মা ও ভাই বোন হাসপাতালে চিকিৎসাধীন। যাত্রাবাড়ির এই ঘটনায় অভিযুক্ত মুসাকে চাপাতি সহ গ্রেফতার করেছে পুলিশ। পহেলা বৈশাখ ঘিরে ছিল নানা পরিকল্পনা। নাবু ভবনের 8ম তলায় এই ঘরটি থাকার কথা ছিল উচ্ছ্বাসে ভরপুর, কিন্তু সোমবার গভীর রাতে ওই ভবনের রাজমিস্ত্রি মুসা বাসায় ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে নাবুর স্ত্রী ও তার 3 সন্তানকে। ভাগ্যক্রমে অক্ষত ছিল 5 বছরের ছেলে। কেয়ারটেকার জানান, হাসপাতালে ভর্তি থাকায় বাসায় ছিলেন না গৃহকর্তা নাবু। আহতদের হাসপাতালে নেয়ার পর শেখ বোরহানউদ্দিন কলেজের শিক্ষার্থী দিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় আহতদের। সে সময় 5 বছরের মেহমেদ ঘাতক মুসাকে দেখিয়ে দেয় যে নিজেও চিকিৎসা নিতে গিয়েছিল ঢাকা মেডিকেলে। তখন তাকে ধরে পুলিশে সোপর্দ করে পরিবারের গাড়ি চালক বিল্লাল। আহত 3 জন বর্তমানে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মুসা বলে যে কাকি আমাকে মাফ করে দিন, মাফ করে দিয়েন বলি মনে হয় যে চাপাটি দিয়ে কোবানি শুরু করছে। যিনি কোবাইছে উনি আবার দেখি যে চিকিৎসা নিয়ে বাইরে যাওয়া ধরছে, তা ওনাকে আবার আমি আটকেছি পুলিশ দিয়া। রনি মামা বাসায় আসো, পরে বললাম কে, বলে বাসায় মুসা ঢুকে আমুরে মারামারি করতেছে। এই ঘটনায় যাত্রাবাড়ি থানায় মামলা করেন নিহতের চাচা। স্বজনরা জানান, 2 দিন আগেই নির্মাণ কাজের পাওনা টাকা চেয়েছিল হত্যাকারী মুসা। ধারণা করতেছি যে হয়তোবা ডাকাতি বা অন্য কোনো ঝগড়া বিবাদের, কিন্তু এটা মর্মান্তিক। 3 লাখ টাকা সে পাবে কাজের বাবদ। ভাবির কাছ থেকে নাকি বলে টাকা চাইছে, ভাবি বলছে যে আমি 1 সপ্তাহ পর দিয়ে দিব। সেই ঘটনাটা 2 দিন আগের ঘটনা, তো 1 সপ্তাহ তো এখনো যায়নি। অভিযুক্তের বাসা থেকে হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার করেছে পুলিশ। বর্তমান তাকে বিজ্ঞভাবে সোপর্দ করেছি। আমরা তাকে রিমান্ডে নেব। রিমান্ডে নিয়ে আসলে আরও কোনো কারণ আছে কিনা, তার মোটিভ কী ছিল, আমরা সবগুলো ইনশাল্লাহ এটা বের করব। ময়নাতদন্ত শেষে নিহত দিয়ার মরদেহ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ব্রিটিশ আমলে নদীপথে চলত ট্রেন। যমুনা ব্রহ্মপুত্রে নাব্য সংকটে বন্ধ হয় উত্তরের 16 জেলার মানুষ আর পণ্য পরিবহনের এই রুট। এরপর ফেরি চলাচলের নামে 150 কোটি টাকা জলে ঢালে আওয়ামী লীগ সরকার। এবার বিএনপি সরকারের দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের ঘোষণায় আশার সঞ্চার হয়েছে উত্তরের জনপদে। হেদায়েতুল ইসলামের বাবুর রিপোর্টে ক্যামেরায় ছিলেন সোহেল রানা। যমুনা ব্রহ্মপুত্র নদের বুকে ফেরিতে পারাপার হতো যানবাহন। যমুনা সেতু নির্মাণের আগে রাজধানী ঢাকা, সিলেট, ময়মনসিংহ অঞ্চলের সঙ্গে উত্তরের 16 জেলার মানুষ ও মালামাল পারাপারের সেই যুগ বাসি হয়েছে অনেক আগে। নাব্য সংকটের কারণ দেখিয়ে ব্রহ্মপুত্র নদের পাড়ে পড়ে থাকা রেলওয়ে ওয়াগন, যাত্রী ও মালামালবাহী ফেরি, রেল লাইন এবং জাহাজ বিক্রি করে দিয়েছে মেরিন বিভাগ। ফলে গাইবান্ধার বালাসী ও জামালপুরের বাহাদুরাবাদ রুটে আর চলে না এসব নৌযান। বর্ষায় ফুসে উঠলেও শুষ্ক মৌসুমে ভেসে ওঠে যমুনা ব্রহ্মপুত্রের কঙ্কাল। অস্বাভাবিক হারে পানি কমে যাওয়ায় অনেক রুটে বন্ধ হবার উপক্রম হয় নৌযান চলাচল। ভোগান্তি বাড়ে যাত্রীদের। পরিস্থিতি মোকাবেলায় 2 পারে প্রায় 150 কোটি টাকা খরচ করে 2টি টার্মিনাল নির্মাণ করেও নাব্য সংকটের কারণে ফেরি চালাতে পারেনি আগের সরকার। এবার বালাসী থেকে বাহাদুরাবাদ ও বগুড়ার সারিয়াকান্দি থেকে জামালপুর সম্ভাব্য রুট ধরে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে বিএনপি সরকার। স্থানীয়রা বলছেন, বালাসী বাহাদুরাবাদই হবে সেতু নির্মাণের উপযুক্ত স্থান। ঠাকুরগাঁও পঞ্চগড়ের মানুষরা এই পাকে আগে ট্রেন দিয়ে যেত, এখন তো আর ট্রেন নাই, এখন তো আর যায় না, এখন নৌকা দিয়ে যাওয়া আসা করবে, এত মানুষ কমছে মেলা। এই বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত একটা সেতু করে দিত, তাহলে উত্তরবঙ্গের 8টা জেলার লোকের সুযোগ সুবিধা সবচেয়ে ভালো হতো। এই বগুড়া দিয়ে সিরাজগঞ্জ, টাঙ্গাইল দিয়ে ঘুরে যাওয়ার চেয়ে আমরা 2 ঘন্টা আমরা ময়মনসিংহ পৌঁছে যাব, ঢাকায় পৌঁছে যাব। সূত্র বলছে, প্রতি ঘনমিটার নদী খননে খরচ 215 টাকা। একে বেঁকে ব্রহ্মপুত্র নদে বালাসী থেকে বাহাদুরাবাদের দূরত্ব শুষ্ক মৌসুমে প্রায় 22 কিলোমিটার। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে কোথাও কোথাও এই নদের প্রস্থ 15 কিলোমিটার। এই রুট সচল করতে খননের জন্য 600 মিটার প্রস্থ আর 3 মিটার গভীরতা ধরে 22 কিলোমিটার নদীপথের আয়তন দাঁড়ায় 3,96 লাখ ঘনমিটার, যেখানে একবার খননে ব্যয় হবে 851 কোটি 40 লাখ টাকা। 4 বার এই নদী খননে যা ব্যয় হবে তা যমুনা সেতু নির্মাণ ব্যয়ের সমান। ড্রেজিং 100 ফিট আজকে রাত্রি করছে বা দিনে করছে, পরের দিন সকালে আমি পাবেন হলো বা ওখানে চর পড়ে গেছে, মানে আর আপনি বোটেই ঘুরাইতে পারবেন না।
এমনও সিচুয়েশন আমরা পড়েছি। আমি মনে করি বাহাদুরাবাদ এবং বালাসি রেল লাইন করে দিলে সবচেয়ে বেটার, কারণ সড়ক পথ খুব ব্যয়বহুল। বর্তমানে যমুনা সেতু হয়ে গাইবান্ধা থেকে ঢাকার দূরত্ব প্রায় 280 কিলোমিটার, কুড়িগ্রাম থেকে প্রায় 350 এবং লালমনিরহাট থেকে ঢাকার দূরত্ব প্রায় 330 কিলোমিটার। বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত প্রায় 4 কিলোমিটার সেতু নির্মাণ করা হলে প্রায় 140 কিলোমিটার কমবে গাইবান্ধার সঙ্গে ঢাকার দূরত্ব। কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও সহ উত্তরের জেলাগুলোর ঢাকার সঙ্গে দূরত্ব কমবে 120 থেকে 150 কিলোমিটার। অন্যদিকে গাইবান্ধা থেকে সিলেট সড়কপথে 470 এবং গাইবান্ধা থেকে ময়মনসিংহ 260 কিলোমিটার। আর সেতু নির্মাণ হলে এখান থেকে জামালপুর 30, ময়মনসিংহ 85, টাঙ্গাইল 100, গাজীপুর 120 এবং সিলেটের পথ 260 কিলোমিটারে নেমে আসবে। সর্বোপরি উত্তরের 8 জেলার সাথে রাজধানী, সিলেট, ময়মনসিংহ অঞ্চলের সাথে যোগাযোগে সময় ও দূরত্ব অনেক কমে যাবে। সহজ হবে পণ্য ও যাত্রী পরিবহন ব্যবস্থা। গাইবান্ধা জেলার উপর দিয়ে যদি একটি সেতু হয় তাহলে আমাদের বৃহত্তর রংপুর অঞ্চলের যে 8টি জেলা রয়েছে এই 8টি জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আমাদের আরও উন্নততর হবে এবং নিশ্চয়ই উত্তরবঙ্গের এই মানুষগুলো পণ্য পরিবহন এবং যোগাযোগের ক্ষেত্রে এটা একটা নতুন দ্বারের উন্মোচন হবে। বর্তমানে উত্তরবঙ্গের অধিকাংশ যানবাহন যমুনা সেতুর উপর নির্ভরশীল হওয়ায় অতিরিক্ত চাপ ও যানজট সৃষ্টি হচ্ছে। বিকল্প রুট না থাকায় উত্তরাঞ্চলের মানুষের যাতায়াত ব্যয়, সময় ও দুর্ভোগ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে। বিএনপির নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বর্তমান বিএনপি সরকার 2033 সালের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে। দ্বিতীয় যমুনা সেতু কোথায় নির্মাণ করা যায়, দৈর্ঘ্য কেমন হবে এবং কত টাকা ব্যয় হবে সে বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। নদীপথের ভোগান্তি আর দীর্ঘ বঞ্চনার গল্প মুছে দিতে হলে বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত একটি সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। সেতুটি নির্মিত হলে উত্তরের 16 জেলার মানুষের সাথে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা যেমন সহজ হবে, তেমনি খুলে যাবে নতুন সম্ভাবনার দ্বার, মনে করে উত্তরের মানুষ। বালাসীঘাট থেকে হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বগুড়ায় ফতে আলী ব্রিজ পুনর্নির্মাণ প্রকল্পের মেয়াদ 2 দফা বৃদ্ধি করার পরও পেরিয়ে গেছে আরও 10 মাস। তবে এখনও বাকি রেলিং সহ অবকাঠামোর বড় একটি অংশের নির্মাণ। এতে বাড়ছে জনভোগান্তি, ঘটছে প্রাণহানি সহ ছোট বড় দুর্ঘটনা। সেতুর বাকি থাকা কাজ চলতি জুনের মধ্যে শেষ করার আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। সেতুর নির্মাণ কাজ শেষ করার প্রস্তাবিত সময়সীমা দ্বিতীয় দফা শেষ হয়েছে 10 মাস আগে, তবে এখনো শেষ হয়নি পুরো কাজ। 2018 সালে পরিত্যক্ত ঘোষণার পর করতোয়া নদীর উপর বগুড়া শহরে গুরুত্বপূর্ণ ফতে আলী সেতুর পুনর্নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মাহফুজ খান লিমিটেড। সড়ক ও জনপথ বিভাগের রংপুর জোনের অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পটির নির্মাণ কাজ প্রথম দফায় শুরু হয় 2022 সালের সেপ্টেম্বরে। কার্যাদেশ অনুযায়ী 2024 সালের মে মাসে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল, তবে পুরো প্রকল্প শেষ না হওয়ায় মেয়াদ প্রথম দফায় 2025 সালের জানুয়ারি ও পরে জুন পর্যন্ত বাড়ানো হয়। সেই সময়সীমা পার হলেও এখনো অসম্পূর্ণ সেতুর রেলিং সহ অবকাঠামোর বড় একটি অংশের নির্মাণ কাজ। এতে বাড়ছে জনভোগান্তি, ঘটছে প্রাণহানি সহ ছোট বড় দুর্ঘটনা। মেলা দিন আগে থেকে কাজ করছে, কিন্তু কাম তো এখনো শেষ হয়নি, আরো কাম অনেক বাকি আছে। এই কামগুলো তাড়াতাড়ি হলে মানুষের জন্য আরো সুবিধা হয়। কিছুদিন আগে একটা ফকির পরে মরে গেছে, এখান থেকে ফকির বসে পরে মরে গেছে, তারপর বাস দিয়েছে, সেই বাস দেওয়া হয়। এখানে সারাক্ষণেই বগুড়া শহরের লোক বাইরে যায়, বাইরে থেকে আবার এখানে আসে এবং বগুড়া একটা মূল কেন্দ্রবিন্দু, যার কারণে এখানে এই ব্রিজের দ্রুত কাজগুলো নিষ্পন্ন করা উচিত। বাঁশের ঘেরা দেওয়া আছে, এত নিরাপত্তা নেই, তাই না কি? এই জন্য জরুরি ভিত্তিতে কাজটা কমপ্লিট হওয়ার কথা। সড়ক ও জনপথ বিভাগ বলছে প্রকল্পের অগ্রগতি প্রায় 87%। সড়ক ও জনপথ বিভাগ বলছে প্রকল্পের অগ্রগতি প্রায় 87%। আগামী জুনে শেষ হবে পুরো প্রকল্প। এই পর্যন্ত আর্থিক অগ্রগতি হচ্ছে মাত্র 56%, ভৌত অগ্রগতি হচ্ছে 87%। আশা করি যে কাজগুলো আছে এখন সৌন্দর্যবর্ধন বা এইসব কাজগুলো বাকি আছে, এই কাজগুলো আমাদের আশা করি আমরা 2 মাসের মধ্যে শেষ করতে পারবো। 69 মিটার দৈর্ঘ্যের ফতে আলী সেতুর পুনর্নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 19 কোটি 83 লাখ টাকা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।
বঙ্গোপসাগরে শুরু হয়েছে মাছ শিকারে 58 দিনের সরকারি নিষেধাজ্ঞা। এ নিয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে আছেন রিপোর্টার শিকদার হোসেন জাবির। সরাসরি যাচ্ছি তার কাছে। আজ থেকে শুরু হলো সমুদ্রে মাছ শিকারের উপর 58 দিনের নিষেধাজ্ঞা, যেটি চলবে আগামী 11 জুন পর্যন্ত। মূলত সমুদ্রে মাছ শিকারের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয় সেই নিষেধাজ্ঞার মধ্যে এটি সবচেয়ে বড় নিষেধাজ্ঞা। আর এই নিষেধাজ্ঞা দেওয়ার মূল কারণ হলো সামুদ্রিক মাছের উৎপাদন বৃদ্ধি এবং প্রজনন বৃদ্ধি, বংশ বিস্তার বৃদ্ধি সহ এই লক্ষ্যকে সামনে নিয়ে প্রতি বছর মাছ শিকারের উপরে 58 দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকে। এই নিষেধাজ্ঞাটি আজ শুরু হয়েছে। এই নিষেধাজ্ঞা শুরু হওয়ার ফলে জেলেরা সমুদ্র থেকে উঠে এসে ঘাটে নোঙর করে আছে। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি পটুয়াখালীর মহিপুর আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র। এই মৎস্য অবতরণ কেন্দ্রটিতে আমরা দেখতে পাচ্ছি শত শত জেলে ট্রলার ঘাটে নোঙর করেছে। এভাবে উপকূলের বিভিন্ন ঘাটে এভাবে নোঙর করে আছে জেলে ট্রলার, যেটি আমরা গতকাল থেকে দেখেছি। অনেক জেলে ট্রলারে কিন্তু এই বেশ কিছুদিন ধরে জ্বালানি সংকটে সমুদ্রে যেতে পারেনি, আবার অনেকেই কিন্তু সমুদ্রে গিয়েছেন, তারাও ফিরে এসেছেন। জেলেরা বলেছেন যে বেশ কয়েক সপ্তাহ ধরে তাদের জ্বালানি সংকটের কারণে সমুদ্রে মাছ শিকার ব্যাহত হচ্ছে এবং মৎস্য অবতরণ কেন্দ্রগুলো শুনশান নীরবতা ছিল। তার মধ্যে এখন আবার 58 দিনের নিষেধাজ্ঞা এসে দাঁড়িয়েছে তাদের ওপর। অর্থাৎ তারা বলছেন যে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে এবারের নিষেধাজ্ঞা। এর ফলে জেলেদের মধ্যে একটা হতাশা বিরাজ করছে। জেলেরা অনেকটা বিপর্যস্ত বলা চলে। এর আগে ছিল তাদের একটা নিষেধাজ্ঞা, সেটি ছিল ইলিশ সংরক্ষণে 22 দিনের নিষেধাজ্ঞা। 22 দিনের নিষেধাজ্ঞার পরে জেলেরা যখন মাছ শিকার শুরু করেছিলেন, কিছুদিন মাছ শিকার করতে না করতেই কিন্তু তাদের ওপর এসে দাঁড়ায় এই জ্বালানি সংকটের যে তীব্রতা। জ্বালানি সংকটের তীব্রতার কারণে কিন্তু তারা আসলে সমুদ্রে মাছ শিকার করতে পারেনি, যার ফলে এক একটা জেলে ট্রলারের মধ্যে যে 15 থেকে 20 জন স্টাফ থাকে, তাদের পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু দুর্বিষহ দিন কাটিয়েছে। আর যে বিষয়টি আসলে বলে রাখা দরকার, যেটি হলো 58 দিনের নিষেধাজ্ঞাটি ছিল 65 দিনের নিষেধাজ্ঞা, সেখান থেকে এবার 58 দিনের নিষেধাজ্ঞা করা হয়েছে। মূলত গত বছরই 58 দিনের নিষেধাজ্ঞা করা হয়েছিল জেলেদের দাবির প্রেক্ষিতে। এর আগে বেশ কয়েকবার কিন্তু অভিযোগ ছিল যে বঙ্গোপসাগরে মাছ শিকার বন্ধ থাকা অবস্থায় ভারতের জেলেরা এই জলসীমায় এসে মাছ শিকার করে নিয়ে যায়। সেই বিষয়টিকে বিবেচনায় নিয়ে সরকার গত বছর থেকে ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে নিষেধাজ্ঞা কার্যকর করেছে, যেটি এবার 58 দিন হয়েছে। তো এতটুকুই ছিল আমার কাছে পটুয়াখালীর আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে। আমার কাছে সব শেষ। যুক্ত ছিলাম পটুয়াখালীতে। সকালের সময় আরও থাকছে। দেশের ক্রিকেটের গুমোট পরিবেশ কাটবে নিউজিল্যান্ড সিরিজের পারফরম্যান্সে আসা সংশ্লিষ্টদের। স্লো উইকেট কিউই বধের পরিকল্পনা, নাহিদ রানাকে নিয়ে উচ্চ আশা। নওগাঁর বিভিন্ন বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সেবায় নানা অনিয়মের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, শহরের অলিগলিতে গড়ে ওঠা মানহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো এক একটি রোগী ধরার ফাঁদ হিসেবে পরিণত হয়েছে। অপচিকিৎসায় ঝরছে অনেকের প্রাণ। হিসেব বলছে জেলায় 295টি বেসরকারি চিকিৎসা কেন্দ্রের মধ্যে বৈধতা রয়েছে মাত্র 60টির। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। রঙিন সাইনবোর্ড, চটকদার বিজ্ঞাপন আর স্বাস্থ্যসেবার বাহারি অফার দেখে মনে হতে পারে নওগাঁয় যেন ক্লিনিক আর ডায়াগনস্টিক সেন্টারের হাট বসেছে। জেলা সদর থেকে শুরু করে তৃণমূলের অলিগলি, এমনকি আবাসিক এলাকাও এখন তথাকথিত স্বাস্থ্য কেন্দ্র। সরকারি হাসপাতালগুলোকে ঘিরে মূলত অধিক মুনাফার আশায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে এসব প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, সেবার নামে এসব প্রতিষ্ঠান রীতিমতো আতঙ্ক সৃষ্টি করছে। গত 8 এপ্রিল শহরের মেট্রো হাসপাতালে অস্ত্রোপচারের পর পেটে গজ রেখে দেওয়ায় রাহিয়া মনি নামের এক প্রসূতির করুণ মৃত্যু হয়। শহরের বিভিন্ন জায়গায় বাসাবাড়ি ভাড়া নিয়ে গড়ে উঠছে সব প্রতিষ্ঠান। বাহারি নাম আর চটকদার বিজ্ঞাপনে কাছে টানছে রোগীদের। স্বাস্থ্য বিভাগ বলছে জেলায় 292টি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, যার মধ্যে 19টি ক্লিনিক এবং 40টি ডায়াগনস্টিকের বৈধতা রয়েছে। মানহীন এসব ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে হর হামেশায় রোগীরা প্রতারিত হচ্ছে। বেসরকারীকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে চিকিৎসাকে ব্যবসা করার সুযোগ করে দেওয়ার কারণে আজকে সর্বত্র এই সংকটটা তৈরি হচ্ছে। হাসপাতাল থেকে রোগীদেরকে এমন এমন ক্লিনিকে নিয়ে যাচ্ছে, ইভেন সেই ক্লিনিকগুলোর কোনো সার্টিফিকেশন নাই। 120টা হাসপাতাল আছে, 70টা লাইসেন্স নাই। এটা কিভাবে চলে?
এটা চলে এই কারণেই যে পলিটিক্যাল পৃষ্ঠপোষকতা। অভিযোগ রয়েছে সরকারি হাসপাতালের এক শ্রেণীর চিকিৎসকের স্বেচ্ছাচারিতা আর দালাল চক্রের সিন্ডিকেটে জিম্মি হয়ে পড়ছে রোগীরা। সরকারি সেবায় বঞ্চিত হয়ে সাধারণ মানুষ বাধ্য হয়ে ছুটছে বেসরকারি ক্লিনিকে, যেখানে ইচ্ছে মতো অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। জেলার এই ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের দাবিতে রাজপথে মানববন্ধন ও সমাবেশ করছে স্থানীয় সামাজিক সংগঠনগুলো। বেসরকারি ক্লিনিক মালিক সমিতির দাবি, প্রশাসনের নমনীয় নীতির কারণেই বাড়ছে মানহীন প্রতিষ্ঠানের সংখ্যা। অন্যদিকে স্বাস্থ্য বিভাগ মাঝে মধ্যে অভিযান চালালেও হচ্ছে না কাজ। আমাদের সমিতির বিধান আছে, আমরা অর্থদণ্ডে একটা টোকেন মানি জমা করে তাকে বন্ধ রাখা হয়েছে, কিন্তু এই যে দেশের আইন আছে, আইনের প্রয়োগ নাই, না থাকার কারণে এখন যার ক্লিনিক করার কথা নেই তারাও ক্লিনিক করতেছে। যেখানেই অব্যবস্থাপনা পাচ্ছি প্রত্যেকটাকে আপডেট করার জন্য অনবরত মনিটরিং কার্যক্রম আমাদের অব্যাহত আছে। জেলায় 11টি সরকারি হাসপাতাল সহ তৃণমূলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য 375টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। বৈশাখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কুড়িকুণ্ডা এলাকায় অনুষ্ঠিত হচ্ছে কয়েকশো বছরের প্রাচীন শুটকি মেলা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রতি বছর বাংলা পঞ্জিকা অনুযায়ী পয়লা বৈশাখে ব্রাহ্মণবাড়িয়ার হাওর বেষ্টিত নাসিরনগরে এই শুটকি মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে। আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়ার কুলিকুণ্ডা গ্রামের শুটকি মেলাতে। এই মেলাটি মূলত 400 বছরের প্রাচীন মেলা। যখন টাকার মুদ্রার প্রচলন ছিল ঠিক তখনই কিন্তু বিনিময় প্রথার মাধ্যমে এই মেলাটির প্রথম শুরু হয়েছিল, অর্থাৎ বিভিন্ন ফসলাদির বিনিময়ে এখানে কিন্তু শুটকি দেওয়া হতো। সেই প্রথা ধরে রাখার জন্য আদৌ কিন্তু এই মেলাটি প্রতি বছর বাংলার পঞ্জিকা অনুযায়ী পয়লা বৈশাখে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এই মেলাকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে কিন্তু মিলন মেলায় পরিণত হয়েছে। এই মেলাতে বিভিন্ন স্থান থেকে মিঠা পানির যে শুটকি, বিভিন্ন ধরনের শুটকি আছে, শোল, বোয়াল, পুঁটি, বিভিন্ন ধরনের শুটকি নিয়ে কিন্তু এখানে দোকানিরা বিভিন্ন স্থান থেকে এসেছেন। আমরা কথা বলেছিলাম দোকানদারদের সাথে, তারা বলছেন তারা সুনামগঞ্জ, হবিগঞ্জ সহ বিভিন্ন জায়গা থেকে তারা শুটকি নিয়ে কিন্তু এই মেলাতে এসেছেন। এখানে কিন্তু বড় ধরনের যে বিশেষ করে বোয়াল যে মাছ আছে, সেই মাছের শুটকি কিন্তু এখানে প্রসিদ্ধ মাছ হিসাবে কিন্তু এখানে ক্রেতারা কিনছেন এবং তারা বলছেন যে এখানে শুটকি গুণগত মান ভালো হওয়ার কারণে তারা প্রতি বছর এই মেলাতে আসেন। এই মেলাতে এসে তারা এই মাছগুলো কিনে থাকেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বাইম মাছ থেকে শুরু করে এখানে আইর, বোয়াল, শোল এবং বিভিন্ন ধরনের কার্প জাতীয় নদীর যে মাছ আছে সেই মাছ কিন্তু এখানে আছে। এখানে আমরা লক্ষ্য করছি এখানে পোয়া মাছ, শুটকি মাছ আছে, এখানে বিভিন্ন ধরনের শুটকি আছে এবং তারা কিন্তু এখান থেকে শুটকি কিনে অনেকটাই স্বস্তি বোধ করছেন এবং তারা বলছেন যে এখানে গুণগত মাল কম দামে পাওয়ায় তারা অনেকটাই খুশি। সার্বিকভাবে এই মেলাটি আগামীকালও চলবে। প্রতি বছর এই মেলা থেকে প্রায় কয়েক লক্ষ টাকার বাণিজ্য হয় বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে এইটুকু ছিল আমার কাছে এই শুটকি মেলা থেকে সর্বশেষ তথ্য। যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়ায়। চলতি বছর নাটোর জেলায় কোরবানির চাহিদার চেয়ে প্রায় 50,000 বেশি পালন করা হলেও লোকসানের আশঙ্কায় রয়েছেন খামারিরা। তাদের দাবি, গবাদি পশুর খাবারের দাম ঊর্ধ্বমুখী, এতে পরিচর্যা সহ বিভিন্ন খরচ বেড়েছে। লোকসান গুনতে হচ্ছে খামারিদের। ফিড খাবারের পরিবর্তে গরুকে ঘাস জাতীয় খাবার দেওয়ার পরামর্শ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার। আলমামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবিতে রিপোর্ট। নাটোর সদর উপজেলার ডাল সড়ক এলাকার গরুর খামারি রেকাত আলী 2015 সাল থেকে 600 কেজি থেকে 1200 কেজি ওজনের গরু উৎপাদন করছেন তিনি। প্রতি বছর কোরবানির ঈদে বিক্রির জন্য বড় আকারে 1.5 শতাধিক গরু পালন করেন। তবে প্রথম 5 বছর লাভ করলেও 2020 সালে করোনার সময় থেকে তিনি লোকসান গুনছেন। টানা 5 বছরে প্রায় 2 কোটি টাকা লোকসান গোনার পর এবার 100টি বড় গরু পালন করেন তিনি। সামনে যে অবস্থা দেখতেছি এখন বেচতে পারবো কিনা, যদি বেচতে পারি যে কোনো দামে বেচে দিয়ে আমি হলো অন্তকে এখান থেকে মুক্তি নিব, না হলে তো একসময় দেখা যাবে যে আমার সবকিছু এই গরুর খামারের কারণেই হারায় যাবে। এমন পরিস্থিতি জেলার ছোট বড় প্রায় 18,000 গরুর খামার মালিকের। প্রতি বছরে গরুর খাবারের দাম বাড়লেও গরুর ন্যায্য দাম থেকে বঞ্চিত হন খামার মালিকরা। গম, ভুসি, খোল এগুলার অনেক দাম, যার কারণে আমরা লাভ উত্তোলন করতে পারছি না। যখন কুরবানি আসে তখনই খাবারের মূল্য বৃদ্ধি পেয়ে যায়। সরকার একটা পদক্ষেপ নেয় দামের ব্যাপারে বা পণ্যগুলোর ব্যাপারে বা আমাদের খামারিরা যারা আছে তাদের জন্য, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের জন্য খুব উপকার হয় এটা। তবে জেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে এবার কোরবানির ঈদে বাইরের দেশ থেকে গরু আসার সম্ভাবনা না থাকায় ভালো দাম পাবেন খামারিরা। আমাদের ভারত থেকেও কোনো কিছু গরু টুরু আসবে না, আমরা জানি, ভয়েরও কিছু নাই। গত বছরে যা হয়েছে এবার ইনশাল্লাহ তার চেয়ে আরো ভালো হবে মার্কেট, আমি আশা করি। চলতি বছর নাটোরে কোরবানির জন্য পালন করা হয়েছে প্রায় 1,20,000 গরু।
সময় সংবাদ, নাটোর। আগামী 2 দিনের মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ইতিবাচক ভূমিকার কারণে এই দফার বৈঠকও ইসলামাবাদে হবে বলে জানান তিনি। মার্কিন অবরোধের প্রথম দিনে হরমুজ প্রণালী দিয়ে একটি জাহাজও অতিক্রম করতে পারেনি বলে দাবি করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এই অবরোধ ইরানের বাণিজ্যে কোনো প্রভাব ফেলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী। ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব নিরসনে দুই পক্ষের প্রথম দফার বৈঠক থেকে কার্যত কোনো সমাধান আসেনি। এবার দ্বিতীয় দফা বৈঠকের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্টে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আগামী 2 দিনের মধ্যে ইউরোপের কোনো একটি দেশে এ বৈঠক অনুষ্ঠিত হবে। তবে বক্তব্য দেওয়ার ঘণ্টাখানেক পর ট্রাম্প আবার জানান, বৈঠক ইউরোপে না বরং ইসলামাবাদে হবে। এ সময় ইরানের বিরুদ্ধে যুদ্ধে কোনো অবদান না রাখায় ইউরোপের প্রতি ক্ষোভ জানান তিনি। একই সঙ্গে তিনি জানান, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের ইতিবাচক ভূমিকার কারণেই আবারও পাকিস্তানকে আলোচনার কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। এ সময় ট্রাম্প আবারও স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধের প্রথম দিনে কোনো জাহাজে হরমুজ প্রণালী অতিক্রম করতে পারেনি বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। সংস্থাটি জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা বাস্তবায়নে 10,000-এর বেশি নৌ, বিমান ও মেরিন সদস্য মোতায়েন রয়েছে। সঙ্গে রয়েছে 1 ডজনের বেশি যুদ্ধজাহাজ ও বিমান। এদিকে ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, এই ব্লকেড তাদের ওপর বড় কোনো প্রভাব ফেলবে না। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমিনি জানিয়েছেন, 8,000 কিলোমিটারের বেশি স্থল ও সমুদ্র সীমান্ত ব্যবহার করে তারা বিকল্প বাণিজ্য চালু রাখবে। প্রয়োজনীয় পণ্য আমদানি বাড়িয়ে এই অবরোধের প্রভাব কমানোর নির্দেশনাও দেওয়া হয়েছে সীমান্ত অঞ্চলে। এর মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে ফোন আলাপে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন। সব ধরনের আন্তর্জাতিক আইন মেনে চলার পরও কেন ইরানের ওপর এমন অপ্ররোচিত হামলা চালানো হয়েছে এর জবাব দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। আন্তর্জাতিক আইনের কোথায় উল্লেখ করা আছে যে যুদ্ধের সময় কোনো দেশের ব্রিজে, হাসপাতালে, ক্লিনিকে, বিশ্ববিদ্যালয়ে হামলা চালানো হবে? কোথায় ফ্যাক্টরিতে হামলার অনুমতি দেয়া আছে? জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আন্তর্জাতিক আইন রক্ষা এবং যুদ্ধবিরতি বজায় রেখে কূটনৈতিক সমাধানের আহ্বান জানান। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পর পরবর্তী আলোচনায় বসতে সম্মত হয়েছে লেবানন ও ইসরায়েল। বৈঠকে উভয় পক্ষই ইতিবাচক ও গঠনমূলক বলে উল্লেখ করেছে। লেবানন সরকার হিজবুল্লাহর প্রভাব থেকে দেশকে মুক্ত করতে চায় বলে দাবি করেছে ইসরায়েলের মার্কিন রাষ্ট্রদূত। আলোচনার মধ্যেই ইসরায়েলকে লক্ষ্য করে একদিনে 34টি সামরিক হামলার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। জবাবে লেবাননের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকায় একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান এখন আরও দৃশ্যমান হয়ে উঠেছে। অঞ্চলটিতে দেখা গেছে হেলিকপ্টারের টহল, সামরিক যান ও বুলডোজার। শোনা গেছে গোলাগুলির শব্দ। ইসরায়েলি বাহিনীর সীমান্ত ঘেঁষা গুরুত্বপূর্ণ শহর বিন্ত জাবেল ঘিরে ফেলেছে এবং সেখানে স্থল অভিযান শুরু করেছে বলে জানিয়েছে সামরিক মুখপাত্র ও লেবাননের নিরাপত্তা সূত্র। লেবাননের নাবাতিহার, কাফর রেমান, টাইর উপকূলবর্তী আল আব্বাসিয়া এবং সীমান্ত ঘেঁষা খিয়াম এলাকায় আঘাত হানার খবর পাওয়া গেছে। এমনকি তেবনিনে শেষ কার্যকর হাসপাতালেও হামলার অভিযোগ উঠেছে। বার্তা সংস্থা রয়টার্সকে লেবাননের নিরাপত্তা সূত্র জানিয়েছে, শহরের ভেতরে অবস্থান নেওয়া হিজবুল্লাহ যোদ্ধারা শেষ পর্যন্ত লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, একদিনে তারা অন্তত 34টি সামরিক অভিযান চালিয়েছে, যার লক্ষ্য ছিল ইসরায়েলি বসতি, সেনা অবস্থান ও সামরিক যান। পাশাপাশি অধিকৃত গোলান হাইটসে ইসরায়েলি আর্টিলারি অবস্থান ও কমান্ড সেন্টারে ড্রোন হামলার কথাও জানিয়েছে তারা। পাল্টাপাল্টি হামলার মধ্যে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেয় লেবানন ও ইসরায়েল। 1993 সালের পর প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে অংশ নিয়েছে বৈরুত, তেল আবিব। বৈঠকের পর দ্বন্দ্ব নিরসনে নির্ধারিত সময় ও স্থানে আলোচনায় বসতে রাজি হয়েছে দুই পক্ষই। বৈঠকে অংশ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ঐতিহাসিক এই আলোচনার মাধ্যমে লেবাননে হিজবুল্লাহর প্রভাব কমানো সম্ভব হবে। এই বৈঠক লেবাননের সাধারণ মানুষের দুর্ভোগের অবসান ঘটাবে বলে আশা প্রকাশ করেন লেবাননের প্রেসিডেন্ট। এদিকে ইসরায়েলের মার্কিন রাষ্ট্রদূত বৈঠকের পর দাবি করেছেন, লেবাননের সরকার দেশটিকে হিজবুল্লাহর প্রভাব থেকে মুক্ত করতে চায়। তিনি জানান, এই বিষয়ে লেবাননের সঙ্গে এক হয়ে কাজ করতে চায় ইসরায়েল। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে স্লো উইকেটেই ভরসা রাখতে পারে বাংলাদেশ, জানিয়েছেন বিসিবি নির্বাচক হাসিবুল হোসেন শান্ত। পাকিস্তান সুপার লিগে নাহিদ রানার বোলিংয়ে মুগ্ধ সাবেক এই পেসার তার বিশ্বাস ফিটনেস ধরে রাখতে পারলে একসময় বিশ্বের শীর্ষ বোলারদের একজন হতে পারবেন রানা। তিনি আরও জানান, ভবিষ্যতের কথা মাথায় রেখে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে বাড়তি নজর রাখবে নির্বাচক প্যানেল। এদিকে মোহাম্মদ রফিকের আশা, কিউইদের বিপক্ষে পারফরম্যান্স দিয়েই বাংলাদেশের ক্রিকেটে মাঠের বাইরের অস্থিরতা দূর হবে। ক্রিকেট বোর্ডে কত খেল, ভেঙে গেছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। দীর্ঘদিন ধরে পদবি চেয়ারের লড়াইয়ে উত্তপ্ত ক্রিকেটে এবার সত্যিকার মাঠের খেলার পালা। এসে গেছে নিউজিল্যান্ড দল। 3টি করে ওয়ানডে ও টি20-র জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। ক্রিকেটারদের পারফরমেন্সের দিকে তাকিয়ে নীতি নির্ধারকরাও। কম্পিটিটিভ ক্রিকেট হবে, ফাইট হবে, সো যেদিন ভালো খেলবে তার জেতার চান্সেস বেশি থাকবে। সো প্ল্যান করে যদি বাংলাদেশ টিম খেলতে পারে তাহলে অবশ্যই তাদের হারানো সম্ভব। অনেক চ্যালেঞ্জ থাকবে এই টুর্নামেন্টটা, বিকজ এত ঝামেলার পরে যদি একটা বাংলাদেশে একটা সিরিজ খেলবে, তা আলহামদুলিল্লাহ মনে করি যদি এই সিরিজটা আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হতে পারি, দেখা যায় যে পিছের অনেক কিছু ভুলে যাবে। তাহলে দেখা যায় এই সিরিজটা দেখা যায় প্লেয়ারদের অনেক কনফিডেন্স দেবে, যারা অফিসিয়াল নতুন আসতেছে তাদেরও অনেক কনফিডেন্স আসবে। নিউজিল্যান্ডের প্রথম সারির অনেক ক্রিকেটারই নেই এই সফরে। অনেকেই ডাকছেন বি টিম। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথে এগিয়ে যেতে আসন্ন সিরিজে পূর্ণ পয়েন্টই প্রত্যাশা থাকবে মেহেদী হাসান মিরাজের দলের কাছে। পাকিস্তান সিরিজে পেস সহায়ক উইকেটে খেলা হলেও কিউই বধে পরিকল্পনায় আবারও সেই স্লো উইকেট। সিরিজ মাঠে গড়ানোর আগে নির্বাচকদের বাড়তি আত্মবিশ্বাস পিএসএল কাঁপানো নাহিদ রানাকে ঘিরে। নাহিদ রানাকে তার বোলিংয়ের সাথে তার শরীরের দিকটাও খেয়াল রাখতে হবে। যদি সে সেটা মেনটেন করে চলতে পারে, এমন কি তার ফিউচার অনেক অনেক দূর যাবে এবং ওয়ার্ল্ডে সে 1-2 নম্বর বলারের মধ্যে চলে আসবে। চিফ সিলেক্টর, তারপরে ক্যাপ্টেন এবং হেড কোচ মিলে বসেছেন, তারা কী ধরনের উইকেট চান। আমার জানা মতে একটু স্লো উইকেট হতে পারে, বাট চাচ্ছেন যে যাতে রান হয় সাথে। নিউজিল্যান্ড সিরিজের পরপরই ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা চলছে, যেখানে নজর কাটতে চাইবেন অনেকে। 2027 ওডিআই বিশ্বকাপ সামনে রেখে এই ডিপিএলকে গুরুত্বের সঙ্গে দেখবে সিলেকশন প্যানেলও। ওয়ার্ল্ড কাপের পরেও তো বাংলাদেশ টিম আরও দূর যাবে, তো সেক্ষেত্রে আমাদের তো প্লেয়ার দরকার হবে তখন। সো আমার মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লিগ হবে আমাদের জন্য, ফিউচার টিমের জন্য। কারণ আমাদের সামনে এইচপি আছে, এইচপি দলের জন্য আমাদের কিছু প্লেয়ার লাগবে। আন্ডার-23 অনেক প্লেয়ার আছে যারা ভালো খেলেন কিন্তু সুযোগ পাচ্ছেন না, তাদের জন্য একটা ভালো অপরচুনিটি থাকবে এই লিগে। তো আমি মনে করি এই লিগটা আমাদেরকে অনেক কাজে দিবে প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে। বিশ্বকাপের দলে খুব বেশি পরিবর্তন যে আসবে না, সেটাও ইঙ্গিত দেন নির্বাচক। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিরোধী দলের কাঁধে চেপে বসেছে বিতাড়িত স্বৈরাচারের ভূত। সরকারের জনমুখী কাজে বাধা দেওয়ার অপচেষ্টা জনগণকে নিয়ে প্রতিহতের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের। থামছে না মব সন্ত্রাস। মার্চে 13 জনের প্রাণহানি, বিচারহীনতার সংস্কৃতি ও উগ্রবাদের আশকারার নতুন করে মাথাচাড়া, বলছেন বিশ্লেষক। আইনের কঠোর প্রয়োগের তাগিদ। এবং 2 দিন পর আবারও ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র বৈঠক। হরমুজে অবরোধ প্রত্যাহারে সৌদি আরবের চাপ। লেবাননে যুদ্ধবিরতি নিয়ে ত্রিপক্ষীয় আলোচনায় ইতিবাচক অগ্রগতি। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। অর্জিতা, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।